তাকিয়ে আপন মনে চলল জাংকুক। মাথার মধ্যে একটাই চিন্তা, একটাই পরিকল্পনা, তেকে এবার কঠিনভাবে জব্দ করতে হবে। তে পিটপিট করে তাকিয়ে রইল, কিন্তু ওর মাথার মধ্যে কিছুই ঢুকলো না। জাংকুক আর পিছু ফিরে দেখার ইচ্ছে পোষণ করলো না। সোজা পা চালিয়ে বাড়িতে ঢুকে গংইওর রুমে চলে গেল। রুমের ভিতরে পা রাখতেই চরম আশ্চর্য হয়ে কপাল কুঁচকে ফেলল। ভিতরে সুগা আর আয়ুরা কেমন উৎসুক দৃষ্টিতে বসে আছে, গংইওর সাথে কি নিয়ে যেন আলাপ করছে। জাংকুককে ঢুকতে দেখি গংইও এক প্রস্ত হেসে দিল, ইশারায় কাছে রেখে বাকিদের সাথে বসতে বলল। জাংকুক ওদের ভাবগতি দেখে কিছুই বুঝতে পারল না, চুপচাপ ধীর গতিতে পা চালিয়ে বেতের মোড়া টেনে বসলো। গংইও জাংকুকের দিকে সরল দৃষ্টিতে তাকালো, এরপর হালকা কেশে বলে উঠল, তা নানু ভাই, তোমার ভাই বোন আর বন্ধুগুলো বাইরে ঘোরাঘুরি করতে চাইছে বুঝলে। এখন তারা আমার অনুমতি হিসেবে আমার নাতনিগুলোকেও নিয়ে যেতে চাইছে। কিন্তু নানু ভাই, আমি আমার নাতনিগুলোকে বাড়ির বাইরে কখনো এত দূরে পাঠাইনি। এখন তুমি বলো নানু ভাই, আমার এই মুহূর্তে কি করা উচিত? তুমি তো ওদের সবার বড়, ওদের চেয়ে ভালো বোঝো। ওদের দিকটার পাশাপাশি আমার দিকটার একটু ভাবনা চিন্তা করে দেখো। জাংকুক এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারলো। খটাস খবিশ বজ্জাতগুলো ইচ্ছে করে ঘোরার প্ল্যান বানিয়েছে। ওদের মূল টার্গেট যে কি সেটা জাংকুক খুব ভালো করেই জানে। কিন্তু গংইওর কথাটা যখন খেয়াল করলো, তখন একটা জিনিস বুঝতে পারলো, এ বাড়ির মেয়েগুলো এখনো পর্যন্ত বাড়ির বাইরের পরিবেশ দেখেইনি। সুন্দর সুন্দর প্রাকৃতিক জায়গাগুলো ওদের দেখার সৌভাগ্য এখনো হয়নি। যদি এই উছিলায় ওরা 4 বোন একটু ঘুরে আসে, তাতে কোনো আপত্তি নেই। জাংকুক ওর ভাই আর বন্ধুগুলোর চরিত্র জানে, ওরা কখনো কোনো দুর্ঘটনা ঘটানোর মতো ব্যক্তি নয়। তাই নিশ্চিন্তে গংইওর কাছে জাংকুক প্রস্তাব রাখলো, দেখুন নানা, আমি আসলে ঘোরাঘুরির ব্যাপারটা মাত্রই জানতে পারলাম। ওরা আমাকে এ বিষয়ে আগে থেকে কিছুই জানায়নি। কিন্তু এখন যেহেতু পরিকল্পনা হয়ে গেছে, তাই একটাই অনুরোধ করব, জিমিনিরাও আমাদের সাথে আসুক। আমি ওদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ দায়ভার নিচ্ছি। আমাদের সঙ্গে এলে ওদের কোনো রকমের কোনো সমস্যা হবে না, এইটুকু বিশ্বাস রাখতে পারেন। এখন বাকিটা আপনার উপর ছেড়ে দিলাম, আপনি যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটাই মানতে বাধ্য। গংইও প্রস্তাবটা শুনে কিছুক্ষণ মৌন অবস্থা পালন করলেন। সবকিছু চিন্তা ভাবনা করে শেষে জাংকুকের উদ্দেশ্যে বললেন, তোমরা কি দূরে কোথাও যাবে নাকি কাছাকাছি এলাকায়? এবার জাংকুক উত্তরের জন্য সুগার দিকে তাকালো। সুগা মিনমিনে কণ্ঠে হাসি দিয়ে বলল, মানে একটু দূরেই যেতে চাইছিলাম আর কি। গুগলে দেখলাম গ্রামের বাইরে একটা সুন্দর রিসর্ট আছে। রিসর্টটা মারাত্মক সুন্দর, নতুন সম্ভবত ওপেন হয়েছে। আমরা চাইছি সবাই সেখানে 3 দিনের জন্য ট্যুরে যাই। আসলে আমাদেরও এমন গ্রাম্য পরিবেশে খুব একটা আশা হয় না, তাই আর কি। গংইও একথা শুনে আবারও নীরব হয়ে গেলেন। নাতনিদের কখনো সীমানার বাইরে যেতে দেননি উনি, অথচ আজ যাওয়ার জন্য অনুমতি চাইছে। জেনির মতো উড়নচণ্ডী মেয়েকে ওরা সামলাতে পারবে কিনা এটা নিয়ে চিন্তায় পড়েছেন। গংইওকে চিন্তিত দেখে জাংকুক তাকে নিশ্চিন্ত করার জন্য বলে উঠল, আপনি যদি সিদ্ধান্ত নিতে সমস্যায় ভোগেন, তাহলে আপনার নাতনিদের ডেকে জিজ্ঞেস করতে পারেন। ওরা যদি যেতে চায় তাহলে আপনিও কোনো আপত্তি করবেন না, আর যদি না চায় তাহলে আর এখানে কোনো কথা বাড়বে না। গংইও কথাটা শুনে জিমিনদের ডাকলো। 4 বোন যখন একত্রে হাজির হলো, তখন পুরো ঘটনা বলে তাদের মতামত জানতে চাইলো। তে বাদে সবাই তখন এক লাফে রাজি হয়ে গেল। শুধু তে চুপচাপ মাথা নিচু করেছিল। গংইও আর কথা বাড়ালো না, ওদের সাথে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিল। এরপর গংইও কোনো একটা কাজে রুমের বাইরে চলে গেল। সবাই হই হুল্লোড় আর ফুর্তির সুরে চিল্লাতে লাগলো। সবাই যখন খুশির আমেজে টইটুম্বুর, তখন তে শুধু আর চোখে জাংকুকের দিকেই তাকাচ্ছিল। জাংকুক ওই সময় রিসর্ট বুক করার জন্য ওনারের নাম্বারে কথা বলছিল। 4 দিনের সময় ধরিয়ে লোকটা কেমন ঢপ মারলো, আবার ইচ্ছে করে থেকে জানানোর জন্য ঘোরার প্ল্যান বানালো। এদিকে মনে মনে জেনি এত খুশি যে ও আর দেরি না করে কাপড় চোপড় গোছাতে চলে গেল। জাংকুক রিজার্ভেশন নিয়ে আলোচনা শেষ করে সবার উদ্দেশ্যে বলল, সবাই একটু শোনো, আমরা ঠিক ভোর 5টায় রওনা দেব। সবাই একটু তাড়াতাড়ি করে গোছগাছ সেরে নিও। সঙ্গে খাবার, জল আর কিছু শুকনো খাবার রাখতে পারো, কারণ আমাদের ট্রাভেল করতে 4-5 ঘন্টা সময় লাগবে। আর রাস্তা যদি বেশি খারাপ হয় তাহলে ড্রাইভিং করতেও প্রচুর টাইম লাগবে। তাছাড়া থাকা খাওয়ার জন্য সবই ওখানে বন্দোবস্ত করা আছে। তোমরা চাইলে কাপড় চোপড় বেশি করে নিয়ে নিতে পারো। কারোর কি কোনো কোয়েশ্চেন আছে ব্যাপারে? কথাটা শোনার সাথে সাথেই জিমিন প্রশ্ন করলো,
ওখানে স্নানের জন্য কি ভালো ব্যবস্থা আছে? জাংকুক চিন্তিত মুখে মোবাইলটা নিয়ে আরেকবার ডিটেলস চেক করলো। সেখানকার সব ডিটেলস দেখে বলল, সব আছে। ওখানে একটা গ্রাম্য স্টাইলের পরিষ্কার পুকুর আছে, একটা সুইমিং পুলও আছে। ইভেন আমরা যেখানে যাচ্ছি সেখানে 5 মিনিটের দূরত্বে যমুনা নদী। সব সিস্টেমই দেখি ফুলপ্রুফ করা। আই থিঙ্ক মেয়েদের জন্য কোনো প্রবলেম হবে না। আর কোনো প্রশ্ন? সবাই একসঙ্গে মাথা নাড়িয়ে না বোঝালো। জাংকুক সকলের দিকে হাসি দিয়ে ট্যুরের জন্য প্রস্তুত হতে বলল। সবাই নিজ নিজ রুমে গিয়ে আলমারি খুলে পছন্দ সহ পোশাক আশাক বের করলো। বড় বউ আর ইয়ঞ্জুন এমন সিদ্ধান্ত শুনে প্রথমে ভরকে গেলেও শেষমেশ মেয়েদের খুশির কথা বিবেচনা করে তারাও আর মানা করতে পারল না। সেলিনা কিছুক্ষণ অমত ভাব দেখিয়ে নিরাপত্তার কথা বললেন, কিন্তু পরক্ষণেই নিজেই আবার মেয়েদের ব্যাগ গোছাতে শুরু করে দিলেন। রাতের খাবার খেয়ে সবাই যখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ জাংকুকের রুমে গঙ্গ আসলো। জাংকুক বালিশ ঠিক করা বাদ দিয়ে তাকে ভিতরে আসতে বলল। গঙ্গিও সূক্ষ্ম চিন্তার রেশ ফুটিয়ে জাংকুকের প্রশস্ত কাঁধে হাত রেখে বলল, তোমরা তাহলে ভোরের দিকেই যাচ্ছ, তাই না? জাংকুক হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, জি নানা, 5টায় বের হলে 9টা বা 9:30টার দিকে পৌঁছে যাব। গঙ্গিও ব্যাকুল চিন্তায় দৃষ্টি নত করলেন। জাংকুক ওনার মনের অবস্থা বুঝতে পারল। বুড়ো মানুষটা এতদিন যাবৎ নাতনিদের সাথে কাটিয়েছেন। ঘুম থেকে উঠেই নাতনিদের হাসি মাখা মুখ দেখেন, আবার রাতে শোয়ার আগেও একবার করে দেখে আসেন। সেই মানুষটা যখন 3টে দিন কোমল 4টে মুখের দেখা পাবে না, সেটা নিয়ে বুকটা কেমন হু হু করছে। জাংকুক গঙ্গিওর মলিন মুখটা দেখে বলল, আপনি যদি চান তাহলে আমি আপনাকে সঙ্গে নিতে পারি নানা। আমাদের কিন্তু এক্সট্রা রুম আছে, আর যদি রুমের শর্ট পড়ে তাহলে কোনো সমস্যা নেই। আপনি আমার রুমে না হয় থাকলেন, কি বলেন, আমাদের সাথে যাবেন? জাংকুকের ইচ্ছাকৃত প্রস্তাব শুনে খুশিতে মৃদু হাসলেন তিনি, কিন্তু খুশি প্রকাশ করলেন না। জাংকুকের কাঁধে চাপড় মেরে বললেন, আমার আর বয়স কই, একসময় প্রচুর ঘোরাঘুরি করেছি, বন্ধুদের সাথে এদিক ওদিক কত ঘুরেছি। তারপর তোমার নানির সাথে বিয়ে হলো। বিয়ের 1 বছরের মাথায় তোমার বড় মামা আসলো। তারপর আর ঘোরাঘুরির শখ ছিল না, কিন্তু শেষ বয়সে একটা ইচ্ছে ছিল, আমার নাতনিগুলোকে চীনা পাহাড় দেখিয়ে আনবো। ওখানে তো যাওয়ার শরীর নেই, কিন্তু কালকের উছিলায় ওরা একটু বাইরের দুনিয়া দেখে আসুক। তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলে আমি জীবনেও রাজি হতাম না নানু ভাই, কিন্তু আমি আমার জিনমার ছেলেকে চিনি, এই জন্য তো নাতনিগুলোকে তার ভরসায় পাঠাতে পারছি। তা নানু, তুমি নিজের দিকটাও খেয়াল রেখো, কোনো সমস্যা হলে খবর দিও, কেমন? জাংকুক সরল ভঙ্গিতে হাসি দিয়ে গঙ্গিওর হাতটা ধরল। 2 হাতের মধ্যে বৃদ্ধের চামড়া কুচকানো হাতটা ধরে সম্মতি বোঝালো। গঙ্গিও আর বাক্য খরচ করলো না, চুপচাপ নিজের রুমে চলে গেল। এদিকে জাংকুক যখন ঘুমিয়ে পড়ল, অন্যদিকে সকলের অগোচরে গোল বৈঠক বসলো। একেবারে বৈঠকটা জিহো সহ করা হচ্ছে, তাও আবার আইরিনের রুমে। আইরিনের রুমটা এখন বদল হয়ে সে রোজের রুমে আছে। আজ রোজ জিমিনের সাথে ঘুমাবে, তাই আইরিন খুব চালাকি করে সবার শোয়ার পরে বৈঠক ডেকেছে। একসঙ্গে সব কয়টা মাথা একত্রিত বসেছে। রুমের লাইট নিভিয়ে বৈঠকের মাঝখানে ফোনের ফ্ল্যাশ জ্বালানো হয়েছে। যিশু সবার প্রথমে ফিসফিস করে বলল, কাল যেভাবেই হোক ডেকে ভাইয়ার জিপেই বসাতে হবে, ও যেন ভুলেও আমাদের জিপে না বসে। যিশুর কথায় সায় দিয়ে সুগা বলল, কথা তো ঠিকই বলছিস, কিন্তু বাকিদের কিভাবে হ্যান্ডেল করি? জেনি তো পারলে জাংকুকের কোলে চড়ে বসবে। জেনির টপিক আসতেই সবাই চিন্তায় পড়ে গেল। ডেকে আবল তাবল বুঝিয়ে জিপে বসালে সেখানে যদি জেনি এসে পাল্টি খায়, কেউ কোনো সূত্র ধরে এগোতে পারল না। কিন্তু জিহো ঠিকই একটা সুরাহা খুঁজে সবাইকে চমকে দিয়ে বলল, আমার কাছে কিন্তু একটা প্ল্যান আছে। ওরা কেউই ওর কথায় গুরুত্ব দিল না, সবাই আগের মতো চিন্তায় ডুব দিল। কিন্তু আয়ু তখন কি মনে করে জিহোকে বলার সুযোগ দিল। জিহো তখন খুশি হয়ে সবার দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি এদিকে তেয়াপুকে ইচ্ছে মতো দেরি করিয়ে দেব, আর ওদিকে তোমরা মাইক্রোতে সব সিট দখল করে বসে পড়বে। যখন আপু এসে দেখবে গাড়িটার জায়গায় নেই, তখন বাধ্য হয়েই ভাইয়ের জিপে বসবে। কথা শেষ হতেই মাথার পিছনে দারুণ একটা থাপ্পড় খেলো জিহো। ব্যথায় আর্তনাদ করতেই সুবিন ওর মুখ চেপে শব্দ আটকালো। অন্যদিকে ইয়োনু ওর পানে তাকিয়ে বলল, আরে বলদের বস্তা, প্রবলেম তো সিট নিয়ে না, প্রবলেম তো ওই জেনিকে নিয়ে। জিহো ঝটকা মেরে মুখের উপর থেকে হাতটা সরিয়ে দিল। মাথার পিছনে ব্যথাতুর ভঙ্গিতে হাত বুলিয়ে বলল, উফ, আমি কি সেটা জানি না?
তোমরা তো আমার কথাই পাত্তাই দিচ্ছ না। আমি কি বলেছি সেটা একবার শুনবে তো? গাড়িতে যে 10টা সিট আছে সেটা কি তোমরা ভুলে গেছো? আর ঠেসাঠেসি করে না বসলে তে আপু কি ভাইয়ার জিপে উঠতে যাবে? সুবিন সিরিয়াস ভঙ্গিতে বলল, তোর ঠাসাঠাসি করে কিভাবে বসবো? আমরা কি মোটা নাকি? জিও এবার মুখে একটা ভেঙচি দিয়ে বলে উঠলো, মাথায় নেই ঘিলু, আবার আসছে প্ল্যান বানাতে। আমাদের মালপত্র পিছনে যে টেকিতে তুলবে সেখানে জল ঢেলে দিও, তাহলে ওই মালপত্র সব লাস্টের সিটে বোঝাই করতে হবে। আর সিট কমে গেলেই বসলে ঠাসাঠাসি হবে। প্লাস তে আপু বাধ্য হয়ে ভাইয়ার জিপেতেই বসবে। জেনি আপু যেহেতু বেশি লাফাচ্ছে, তাকে আয়ু আপু আর আইরিন আপুর মাঝখানে কয়েদি বানিয়ে বসাবে। ঘটনা শেষ। সবাই বিস্ময়ে হাঁ করে নিজেদের দিকে তাকাতাকি করতে লাগলো। জিওর মতো পুচকে একটা ছেলে দুর্দান্ত একটা বুদ্ধি দিল। সবাই খুশিতে আটখানা হয়ে পিঠ চাপড়াতে লাগলো ওর। জিও যেন আরো ফুলে অ্যাটিটিউড দেখাতে শার্টের কলারটা টেনে নিল। এরপর গোল বৈঠক শেষ হতে সবাই ঘুমানোর জন্য চলে গেল। আকাশ এখনো কালো কুচকুচে হয়ে আছে। রাত্রিকালীন শেষ মুহূর্ত চলছে। একটু পরেই আজান দিলেই ভোরের আলো ফুটতে শুরু করবে। জিমিন সবার আগে উঠে 3 বোনকে ডেকে তুলল। বাড়ির 3 বউ শুকনো খাবারের ব্যবস্থা করতে লাগলো। ঘড়িতে বাজে 4:30। জিমিন হাত মুখ ধুয়ে এসে দাদাকে একবার দেখে এলো। গঙ্গ তখনও ঘুমাচ্ছে বলে ওনাকে আর ডাকলো না। জিমিন আজ সবুজ রঙের শাড়ি বের করেছে। আঁচলটা কালো, তবে ব্লাউজটা লাল রঙের। রোজও নিজের জন্য গাঢ় নীল তাঁতের শাড়ি বের করেছে। ব্লাউজ যে কোনটা পরবে সেটার জন্য সাদা ও নীল রং নিয়ে চিন্তায় বসেছে। জেনির জন্য সেলেনা এসে লাল রঙের শাড়ি রেখে গেছে। শাড়ির অবস্থা দেখে রোজ আর জিমিন আড়ালে কিছুক্ষণ হাসাহাসি করে নিজেদের কাজে মনোযোগ দিল। সবার চেয়ে দেরিতে উঠেছে তে। এদিকে হাতে আছে 25 মিনিটের মতো সময়। হাত মুখ ধুতে তাড়াতাড়ি নিচে নেমে কলপারের দিকে দৌড় লাগালো। হাঁপাতে হাঁপাতে কলপারের দরজা টেনে ভিতরে ঢুকতেই থ মেরে দাঁড়িয়ে গেল। জাঙ্কুক বালতি থেকে মগের জল নিয়ে মুখ ধুচ্ছে। জাঙ্কুক দরজার দিকে একদম নজর না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে বলল, কলপার বা বাথরুমে আসার আগে যে নক করে ঢুকতে হয় সেটা কি জানো না? দরজা তো চাপানোই ছিল, তবু এই সেন্সটুকু নেই। তে তখন রাগ দেখিয়ে বলল, আপনিও কিন্তু সেদিন রুমে। কথাটা আর শেষ করতে দিল না ওর। জাঙ্কুক ওকে থামিয়ে দিয়ে ভেজা হাতে চুলগুলো ব্যাক ব্রাশ করতেই বলে উঠল, তোমার রুমে কোনো দরজা চাপানো ছিল না। আর যদি দরজা চাপানো থাকতো তাহলে আমি নক করেই ঢুকতাম, আর নয়তো ঢুকতাম না। অযথা কারণে এখানে গলা চড়াতে আসবে না। রেডি হও, হাতে বেশি সময় নেই। জাঙ্কুক ওকে ইশারা দিয়ে রাস্তা থেকে সরতে বলল। তে ওর ইশারা দেখে মাথা নিচু করে সরে দাঁড়ালো। জাঙ্কুক ওর পাশ দিয়ে চলে গেলে কলপারে ঢুকে গেল তে। চাপ কলে চাপ দিতেই দেখলো আবারও কলটা ঘ্যার ঘ্যার শব্দ করছে, অথচ জল বের হচ্ছে না। আরো কয়েকবার জোরে চাপ দিল ঠিকই, কিন্তু জল আর পড়লো না। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠলো, বালতি ভরেই রেখেছি, চোখ কোথায় থাকে কে জানে। বালতির জলটা ইউজ করতে পারো, পুকুরের জল। তে আশ্চর্য হয়ে সাথে সাথে পিছু ফিরে তাকালো, কিন্তু জাঙ্কুকের মুখ আর দেখতে পেল না। আশ্চর্য হয়ে বালতির দিকে মুখ ফিরিয়ে মগের জন্য ধীর গতিতে হাত বাড়ালো। সকালবেলা কল একটু সমস্যা করে, প্রথম একটু চাপাচাপি করা লাগে, কিন্তু তে কি করে জানলো সবার শেষে তে কলপারে আসবে আর জল পাবে না বলে পুকুর থেকে আগে থেকে বালতি ভরে রেখেছে। তে ছোট করে নিঃশ্বাস ছাড়লো। এই লোকটা যে কেমন ধান্দাবাজ সেটা ভেবেই আপন মনে হাসলো। সবাই রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে উঠানে এসে হাজির। সুগারা গাড়ির লাস্ট সিটে ব্যাগ ঠেসে রেখেছে, কারণ গাড়ির ডেকিতে খুব আগেই 3 লিটার জল ঢালা হয়ে গেছে। ভালো মতো ভিজিয়ে জাঙ্কুকের কাছে কৈফিয়ত দিয়েছে বৃষ্টির জলে ডেকি খুব বাজে ভাবে ভিজে গেছে, সেখানে কোনো ব্যাগপত্র জিনিস কিছুই রাখা যাবে না। জাঙ্কুক এ ব্যাপারে সন্দেহ করলেও সেটা নিয়ে আর মাথা ঘামায় না। এদিকে জেনি, রোজ, জিমিন উঠানে এসে উপস্থিত হলে সুবিন দ্রুত সুগাকে বুকে কোণে মারে। সুগা কপাল কুঁচিয়ে ওর দিকে তাকালে সুবিন নিচু স্বরে বলে, দোস্ত, জেনির অবস্থা দেখ, মনে হয় বিয়ের শাড়ি পরে এসেছে। ভাই রে ভাই, আমারে বোঝা তুই, টুরে কেউ এই গেটে যায়? সুগা এক পলক জেনির দিকে তাকালো। টকটকে লাল রঙের শাড়ি পরেছে জেনি, যার পাড়টা সোনালি। মুখে বেজায় মেকআপ জাতীয় কিছু করেছে, যার জন্য ব্রাইডাল লুক বোঝাই যাচ্ছে। সুগা বুঝতে পারলো সে আর কিছুক্ষণ ওর দিকে এভাবে তাকিয়ে থাকলে অট্ট হাসিতে এক্ষুনি মারা যাবে। তাই সেখান থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে বলল, বন্ধু,
জাঙ্কুক যদি এইটারে এখন একটু ইজ্জত দেয় তাহলে কেমন লাগবে ভাবতো। সুবিন নিজের জম্পেশ উত্তরটা দেবে অমনি দরজা দিয়ে দ্রুত বের হলো জাঙ্কুক। পকেট থেকে জিপের চাবি বের করতেই জেনির অবস্থা দেখে পা থামিয়ে দাঁড়ালো। জেনির দিকে সে যখন আপাদমস্তক তাকাচ্ছিল তখন জেনি সেটা আর চোখে দেখে মনে মনে খুশিতে গদগদ হয়ে যাচ্ছিল। এদিকে জাঙ্কুক পাল্টা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ জিপে উঠে বসলো। কি সিস্টেমে চাবি ঠোকাতে সেলেনা এসে হইচই সুরে বলল, আচ্ছা এতগুলো মানুষ যাবে, এতগুলো জিনিস যাবে, গাড়ি কেন একটা যাবে? একটা গাড়িতে ঠেসাঠেসি করে বসা যায়? ও জেনি, তুই গাড়ি থেকে নামতো, ওই জিপ গাড়িতে উঠে বস। এই কথা শুনে জাঙ্কুক চাবি মোচড়ানো থামিয়ে সেলেনার দিকে ভুরুকুচকে তাকালো। জিপ কি আপনি চালাবেন মেজো মামি? কাকে অর্ডার দিচ্ছেন? আমি তো আমার জিপে আর কাউকে বসাবো না। জাঙ্কুকের অবস্থা দেখে আয়ুরাও আর কিছুই বলল না। সুগা শুধু ঠোঁটের উপর তর্জনী দিয়ে চুপ থাকার ইশারা করলো। পিছন থেকে যে জিন, ইয়ঞ্জুন আর গঙ্গ এসে জড়ো হয়েছে সেটার জন্য বাধা দিল। সেলেনা প্রচন্ড ক্ষেপে গিয়ে বলে উঠল, দেখো জাঙ্কুক, তুমি কিন্তু ভালো কাজ করছো না। গাড়িতে ঠাসাঠাসি করে বসলে কেউ কি শান্তি মতো যেতে পারবে? তোমার জিপ তো পুরোই খালি, জেনিরে একটু বসার জায়গা দাও, ক্ষতি কি তাতে? জাঙ্কুক এবার ভুরু উঁচিয়ে স্টিয়ারিং এর উপর দুই হাত রেখে তাকালো। রাগান্বিত স্বরে সংযত ভঙ্গিতে বলে উঠল, আপনার মেয়েকে কি খুব ভালো মনে করেন? একটার পর একটা রঙ্গ তামাশা করেই যাচ্ছে, সেটাকে ভুলে গেছেন? জেনি যদি আমার বোন হতো থাপড়িয়ে ওর সব সাহস বের করে দিতাম। আমার একটাও বোন আজ পর্যন্ত কুপথে যায়নি, আমাকে না জানিয়ে, পরিবারকে না বলে কোথাও বের হয়নি। আর এই মেয়েকে আমার পাশে কেন, আমার আশেপাশেও রাখবো না। আপনার একান্ত সমস্যা হলে ওকে ওই গাড়ি থেকেও নামিয়ে নিন। জাঙ্কুকের কথা শুনে জিন তেড়ে আসলো। ওর পাশে দাঁড়িয়ে কপাল কুঁচকে শাসানো ভঙ্গিতে বলে উঠল, এগুলো কেমন আচরণ জাঙ্কুক? তোকে কতবার বলেছি মেজো ভাবির সাথে এভাবে কথা বলবি না, তুই বাবা মশাইয়ের সামনে এভাবে আচরণ করছিস। জাঙ্কুক মায়ের দিকে এক পলক তাকিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে সেলেনার দিকে তাকালো। সেলেনাও দারুণ খেপেছে দেখে সেখান থেকে দৃষ্টি সরিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, তোমার বাবা মশাইয়ের কোনো সমস্যা হলে এতক্ষণে ঠিকই আওয়াজ তুলতো। উনি যেহেতু চুপ করে আছেন, তুমিও আর কোনো কথা বাড়িও না মা। আমি ওই জেনিকে আমার জিপে তুলব না। জিন কঠিন কিছু বলতে গিয়েও থেমে গেল। মাথা ঘুরিয়ে বড় বউ আর রঞ্জনের দিকে তাকিয়ে নিজের অসহায়ত্ব বোঝালো। বড় বউ চোখের ইশারা করে সেখান থেকে সরে আসতে বলল। আর কোনো কথা না বাড়িয়ে জিন যখন সেখান থেকে চলে এলো তখন জিহোর হাত ধরে তে বের হলো। সবার শেষে সবার দেরিতে তে এসে উপস্থিত হলো। এবার সেলিনাও দারুণ একটা সুযোগ বুঝে বলে উঠল, তা বাবা এখন কি করবে শুনি? তে যে এখন বসার জায়গা পাবে না, ওর জন্য কি এবার জিপে ব্যবস্থা করবে? জাঙ্কুক শক্ত মুখে তাকিয়ে রইল। অন্যদিকে তে অবুঝের মতো ঘটনা বোঝার চেষ্টায় লাগলো। জিহো এখন কি করবে সেটা বুঝতে না পেরে তের হাত ছেড়ে মাইক্রোর দিকে দৌড় লাগালো। ইয়োনু ওকে আসতে দেখে হাত বাড়িয়ে নিজের কোলে বসার জন্য ইঙ্গিত দিল। জিহো ছুটে এসে গাড়িতে চড়ে ইয়োনুর কোলে উঠে বসলো। কিন্তু এখন তে কি করবে বুঝে উঠতে পারছে না। গাড়িতে যেহেতু জায়গা নেই তাই সে ঠিক করলো ওদের সঙ্গে যাবে না। সেলেনার চটান চটান কথাও যেন বন্ধ হতে চাইছে না। যিশু দ্রুত একটা সিদ্ধান্তে আসার জন্য সুগার ফোনে একটা টেক্সট পাঠালো। সুগা তখন ড্রাইভিং সিটে বসেছিল। টেক্সটের টিউন বেজে উঠতেই পকেট থেকে ফোনটা বের করে দেখলো যিশু মেসেজ করেছে। যিশু সেখানে লিখেছে, ব্রো ডু সামথিং, দিস সেলেনা ইজ সো ইরিটেটিং, প্লিজ ট্রাই টু কনভিন্স জাঙ্কুক ভাইয়া। যিশুর মেসেজ দেখে সুগা চিন্তিত মুখে তাকিয়ে রইল। গংইও বলে দিলেন, যদি একজন নাতনি না যেতে পারে তাহলে চারজনই যাবে না, কারোর যাওয়ার দরকার নেই। বড় বউ জানিয়ে দিলেন মেয়েরা বাড়িতেই থাকুক, বাকিরা ঘুরে আসুক। ট্যুরে যাওয়ার রাস্তা যখন সবাই বন্ধ দেখলো তখন জাঙ্কুক থমথমে অবস্থায় নীরবতা ছিন্ন করে বলল, মেজো মামি ছোটবেলায় টস খেলেছেন না, সেইভাবেই জেনি আর তে দুজনের নামে দুটো চিরকুট লেখা হবে। আপনাকে যে কোনো একটা চিরকুট এর মধ্যে থেকে তুলতে হবে। চিরকুটে যেই নামটা আসবে সেই ব্যক্তি জিপে বসবে, আর যে বাদ যাবে সে ওই মাইক্রোতে যাবে। যেহেতু মাইক্রোতে একটা সিট খালি আর জিপেও একটা সিট খালি। বাকিটা বুঝেছেন তো? চিরকুটের কথা শুনেই সবাই মনে মনে চাইতে লাগলো চিরকুটের নামটা যেন তেরি হয় আর জাঙ্কুকের পাশে যেন তেই বসে। অন্যদিকে জাঙ্কুক পকেট থেকে ছোট দুটোর কাগজ বের করে তাতে দুজনের নাম লিখে চিরকুটটা সুন্দর করে ভাঁজ করলো। দু হাতের মুঠোয় একবার ঝাঁকিয়ে সেলেনাকে তুলতে বলল।
সেলিনা অনেক চিন্তা করে 2 মিনিট সময় নষ্ট করে একটা চিরকুট বাছাই করলো। সেই বাছাইকৃত চিরকুট খুলে দেখতে পেল তাতে বড় বড় অক্ষরে লেখা তের নামটা। সেলিনার মুখ এবার কালো হয়ে গেল। অপরদিকে গাড়ির ভিতরে সবাই চাপা খুশিতে আবেগ আটকে রাখলো। মাইক্রোর দরজাটা টান দিয়ে আটকানো হলো আর সেলিনার সামনে দিয়ে চাঙ্কুকের পাশে এসে দাঁড়ালো তে। জিপে ওঠার জন্য কোনো প্যাডেল না থাকায় উঠতে সমস্যা হচ্ছিল তের। সেটা দেখে চাঙ্কুক ওর দিকে হাত বাড়িয়ে দিল। তে সেটা ধরল না। জুনজুনকে ডেকে মায়ের হাত ধরে জিপে উঠে বসলো তে। সবাইকে বিদায় জানিয়ে মাইক্রোটা আগে ছুটলো। এরপর ধুলো উড়িয়ে তীব্র গতিতে চাঙ্কুকের জিপটা চলল। শত গালি, শত ধিৎকার, শত ভৎসনা করে উঠানে দাঁড়িয়ে রইল সেলিনা। কঠোর চোখে রাগী দৃষ্টিতে ছাড়খাড় করে গালাগালি করতে লাগলো তেকে। ওনার মেয়ে জেনির জন্য গলার কাঁটা হিসেবে যেন এই তের জন্ম হয়েছে। সবাই একে একে বাড়ির ভিতরে চলে গেলেও মুষ্টিবদ্ধ করে থাকা সেলিনা মাটির দিকে তাকালো। মাটিতে দুটো চিরকুট দেখে 2 হাতে দুটো উঠিয়ে নিল। একটা খোলা চিরকুট, অপরটা বন্ধ। সেলিনা বন্ধ চিরকুটটা খুলতে স্থির হয়ে গেল। রাগের সমস্ত শরীর দপদপ করে জ্বলে উঠল। দুটো চিরকুটেই একই অক্ষর, একই বর্ণ, একই শব্দ যেন লেখা। শব্দটা ছিল তে।